ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। সানা সিঁড়ি বেয়ে নিচে নামছিল, এমন সময় কেউ একজন তার হাতে হ্যাঁচকা টান মেরে ভেতরের একটা রুমের দিকে নিয়ে যায়। হঠাৎ এই ঘটনা ঘটে যাওয়ায় সানা কি করবে বুঝতে না পেরে সানা চিৎকার করে উঠবে, অমনি লোকটি তার মুখ চেপে ঝাঁজ গলায় বলে ওঠে, বিয়ে করার খুব শখ জমেছে তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলে কেন? সানা পিট পিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াজ ভাইয়া। এটা দেখে সে অবাক হয়। শুধু রিয়াজ ভাইয়া বললে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায় যাকে সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে। আর মানুষটা কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ যেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কি ওনার? বিয়েটা সানার হচ্ছে, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তি জ্বলে কেন? সানা প্রচন্ড রাগ মনে রিয়াজকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। তারপরে রিয়াজকে বলে, আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায়? কেন আসছেন এখানে? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর। সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। চলে যান এখান থেকে। রিয়াজ এবার আরো রেগে যায়। সানাকে আবারও দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে তার মুখ সানার মুখের কাছে নিয়ে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। বিয়ে করার খুব শখ না তোর? এখানে চালাক হবার কি আছে? রিয়াজ ভাইয়া যা সত্যি তাই বলেছি, আর বিয়ে করব না তো কি? সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস? আমি তো কারোর সাথে প্রেমই করি না, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। এসব কেন বলতেছেন? বলবো তো, ওই বট গাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? বাহ, কয়েকদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে। অমন অতীত আমি মনে রাখতে চাই না, আর আশা করি আপনিও মনে রাখবেন না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছুই যায় আসে না। আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। বলেই সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দেয়। রিয়াজ নিজের রাগ আটকাতে না পেরে তৎক্ষণাৎ পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াজের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। কেউ যদি দেখে ফেলে? সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াজকে পাশ কেটেই রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে তার বুকে চাপা তীব্র ব্যথাটা এবার ধুধু করে উঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট হচ্ছে। যেই মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের উপর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কেন এমন করলো? তার এখন কষ্ট হচ্ছে। এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই সানা, নিচে আয় তো দেখি একটু। সানা তরহর করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, তার মা, বাবা, রিধি, সুফি, সাফা, কাজিন, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশু তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না। শুভ কাজে দেরি করতে নেই, কি বলিস? তোমার ফুপি ঠিক বলেছে সানা, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়াজ এসে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে বাসখাই গলায় বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না, তাই বলেছি বিয়েটা তাড়াতাড়ি দাও। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকারে উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো। মা, ফুপি, বাবা,
এখানে আমার কিছুই বলার নেই। সানা নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুজে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে হয়। খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী সানার বাবা তার বোনের বাড়িতেই পাড়ি জমান, তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেয়। নতুন ভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সুফির 7 বছর আর রিধির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াস বিজনেস দেখাশোনা করে। সানা সেই কৈশোর থেকে রিয়াসকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াসকে। মনে মনে ভালোবাসাটার ধুলি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলেই সিদ্ধান্ত নেয় রিয়াসকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াস টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াসের সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে বলে, ভাইয়া বিজি? রিয়াস ফোন থেকে মুখ তুলে সানার দিকে তাকায়। তারপর বলে, কিছু বলবি? হুম। কি বলবি তাড়াতাড়ি বল। বলেই আবারও মোবাইলে মুখ খুঁজে সানা বলে, মানে ভাইয়া? সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে রিয়াস, আর এই মেয়েটা আসছে নাটক করতে। এরপর রেগে বলে, আজব কি বলবি বলে তাড়াতাড়ি যা এখান থেকে, যত সব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? কি বললি তুই? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াস কিছুক্ষণ মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটি আশাও করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয় খুব ক্লান্ত, তুই ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইল গুটাতে থাকে। সানার 2 চোখের কোল বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াস দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়। কিন্তু রিয়াস আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধও করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন। কারণ তার ছেলে এখন ছাদে, এই মেয়ে আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই রিমা বেগম বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সবকিছুতে তোদের সুবিধা দেই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরে তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি, আর ওর কাছে যাবি না। সেদিন সানা তার ফুপির কথার পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি। আসলেই তো সে ওনার ছেলের পিছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেদিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষের জীবন কতটা সংকটপন্ন। তারপরে তার দুটো ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো, রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে। বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাত তার সেই কি কান্না! দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘরে থেকেই চালিয়ে নিবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদেই হবে। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মিলে উপরের দিকে তাকায়। কি করবে সানা? সে নীরব। এই বাড়িতে থাকলে হয়তো আরো রিয়াসের প্রতি দুর্বল হয়ে পড়বে। তাই সে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। রেস্টুরেন্টের একদম কোণার একটা ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কোকাকোলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব। গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না, মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে।
এই তো কিছুদিন আগে মেয়েটা তার পিছনে আটার মতো লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলোও বলে দিল। মানছে সে হঠাৎ সানার অমন কথায় কি উত্তর করবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল, আর সানা তা বুঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসে তা সে সানাকে বুঝতে দেয়নি। সানা রুমে চা নিয়ে এলে ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাব লুক দেখে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্তি হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সেই কি কিউট হাসি দিত তা সানার নজরে আসতো না। এরকম সব ক্ষেত্রেই করত। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে সাফার পার্টিতে। সাফা রিয়াসের ছোট্ট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চরক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখ পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের কিছুই ছাড়তে চায়নি। দোস্ত, ওই মেয়েটারে আমার চাই, ওই মেয়েটারে আমার চাই চাই বলতে বলতে একদম রিয়াসের কানটা ঝালাফালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। আমেজ মাখানো গলায় বলল, তোরা আমার গপকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয় নয় রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কি করবে ভেবে পাচ্ছে না রিয়াস। এমন সময় আবেদ বলল, কোকো কোলাটা তো শেষ করবি রিয়াস। এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে, কিছু একটা ভাবতে হবে। আবেদের কথায় ঘোর কাটলো রিয়াসের। আবেদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তাদের জানের জান দোস্ত, এদের সাথেই সবকিছু শেয়ার করে সে। সানার বিয়ের ব্যাপারে কথা বলতে এখানে এসেছে। রিয়াস সব বলল। তাদের সব শুনে তুলি বলল, রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস, অথচ মুখ ফুটে একবারও বলিসনি। তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না? ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টোটা বেশি বুঝিস। সবাই কি আর তোর মতো মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টা বুঝলাম? যেখানে রিয়াস বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল। ফলটা এখানে কার? ফলটা তোর, গাধারাম। সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়াস সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর পেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন ছেঁকা দিয়ে বাঁকা বানাই দিয়ে যাইতেছে। এখন ভালো হইতেছে না? প্লিজ তোরা চুপ কর। এমনিতেই রিয়াসের মনটা ভালো না, তার উপর তোদের নুদুস কথাবার্তা। বলে আবেদ এবার রিয়াসের দিকে ফিরে তারপর বলে, তুই কোকো কোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়, সানার বিয়ের আটকানো যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? আমরা সব ঠিক করে দিব। রিয়াস বন্ধুদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকোকোলাটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকোকোলাটা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে। মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। আমার কিছু ভালো লাগছে না। তোরা একটা কিছু কর। রিয়াসের কথা শুনে আবেদ বলে, একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যের দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না, এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। কি বলো তোমরা? তারপরে যদি সানা না বুঝে, তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হ্যাঁ, একদমই ঠিকই বলেছি। হোয়াট? কিডন্যাপ? কি বলছিস? মাথা ঠিক আছে তোদের? অবাক হবার কিছুই নেই রিয়াস, এছাড়াও তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা থেকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। তারপরে ওইখান থেকে সবাই চলে গেল। রাত প্রায় 9টা বেজে 45 মিনিট।
কিছুক্ষণ আগে হলো সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালের সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমোতে। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে এক গাদা বিরক্তি নিয়ে আবার বসে পড়লো। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলির আপুর কারণে। তুলি আজ সন্ধেই তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না রিয়াসের লাইফে আর ফিরে যাবে, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটুট থেকেই তুলিকে রিক্ত হাতে যেতে বাধ্য করলো। অমন বিহেভে এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন অসখুস করছে। কি করবে এখন সে? এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখে বাড়ির কাজের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াস ভাইজান কইছে আপনি ওনার লেগে এক কাপ কফি কইরা নিয়ে যাইতেন, মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দিন, আমি এখন ঘুমাবো। আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি কইরা দিতেন। ফুপি ঘুমিয়ে গেছে? হকলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলেই সে মিনা খাতুনকে ডাক দেয়, 1 বার 2 বার 3 বার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে বলে সেই যে রুমে ঢুকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মিনা খাতুনের এখনো আসার নাম গন্ধ দেখছে না। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মুখটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় রিয়াস বলে উঠে, কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠস্বরে সানার সুদবিদ ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস ভাইয়া স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থরথরে কেঁপে ওঠে। বার 2 ঠোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুয়ে আনে, আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? সানা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়াসের এই কথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। আবারও রিয়াস বলে, কি রে, কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটু মায়া হয় না? এখান থেকে যে করে হোক যেতে হবে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে, আর তখন কেল্লা ফতে। ভেবেই সানা আর চুপ থাকলো না, বলল, ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায়, তখনই রিয়াস সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে, আর এটা ভেবে ভয় পায় যে কেউ যদি দেখে ফেলে এইভাবে তাদের, আর এই কথা যদি রিমা বেগম জানে আর রক্ষে নেই। সানা ভীত কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই তুই তো আগে এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই। সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াস সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা, এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে উঠে বলে, আজ তুই আমার সাথে কফি খাবি,
তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় ছিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ। আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, আর কিছু না। পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে, তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এই হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ার জন্য 1 কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগার একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ানোর। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ার সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই বুঝি নিয়তি। এসব ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। আর ঠিক তখনই রিয়াস আসে বলে, ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ, সেটা সানার ভাবনার জগতের বিচরণের কারণে খেয়ালই আসেনি। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মুখটা হাতে নেয়। তারপরে রিয়াস বলে, ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপর। আর উদাস দৃষ্টিতে নৈশব্দ মুখে দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝেই চোখ ঝাপসে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, কেন আমার কাছে কেমন যেন লাগছে? পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া, ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াজ সানাকে তার বাহু ধরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের সে কি হাসে। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। রিয়াজ তখন রাহুলকে কল করে। কল বাজতেই রাহুল এক হাতে মুইয়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার 2 হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। রাহুল রিয়াসের কথা শুনে রিয়াসকে বলে, ওকে, আমরা আসতেছি। বলেই আবেদকে নিয়ে বিল্ডিং এর পিছনে মই নিয়ে লাগায় এক শট। মই দেয়ালের সাথে ঘেঁষতেই রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। রাহুল আর আবেদ নিচে শক্ত করে মই ধরে আসে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিট পিট করে চোখের পাতা মেলে চারপাশ তাকিয়ে চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা, কিছু বুঝতে পারছে না। এমন সময় রিয়াস আসে বলে, গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সানা কাপা এবং গহার্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াজ ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে তার দিকে এগিয়ে আসছে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে এসব? রিশাদ আবারও বলে, কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলে রিয়াস হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথা সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? রিয়াস স্বাভাবিক ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলে রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে থপাস করে বসে। মুহূর্তে সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছেয়ে যায়। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্য রেখে দিয়েছি। এবার বুঝ কেমন মজা। আপনি এতটা নীচ, নিজের কথাই ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না।
বলার মাঝেই সানা দুই চোখে বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সানার কান্না দেখে রিয়াজ বলেন, এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। সব শেষ করে দিলেন আপনি। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াজ ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে, স্বাভাবিক এবং সুদূর কণ্ঠে বলে, এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারে বাধ্য হয়েছি। তার জন্যে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানার চুপ থাকা দেখে রিয়াজ বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার এত কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব, তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটা কি শুনি। এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাব্বা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি চাপে রিয়াস। সানার বিস্মিত চোখ জোড়ায় এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সেই কি কুটিল হাসে। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? না, তুই এইখানেই থাকবি। বলেই সানা বিছানা থেকে নামতে চায়, অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মা, মামা, মামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াস তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাবার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরো রাগ উঠে যায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিছক, অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্যে আমি সব হতে রাজি, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। সানা কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামোকা সময় নষ্ট। যে করেই হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে। তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার জন্য তেমন কেউই নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে, তার মাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরোবেটা কিভাবে? সানার ভাবনার মাঝেই রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলে রিয়াস সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই রিয়াস কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার। বলেই দরজা টেনে উপাস থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুচড়ে ওঠে। রিয়াস এই কাজটা কেন করলো? কেন করলো সে কি জানে না ভালোবাসাটাকে না হারতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা? পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বইতে? পারবে সফি রিদির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে সানাকে পারতেই হবে। এই বাসা থেকে যে করেই হোক বেরোতে হবে সানাকে, অ্যাট এনি কস্ট। রিয়াস গাড়ির কাছে এসে তুলিকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না। ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি রাহুল, আবেদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর। আমি এখন বাড়ি যাচ্ছি, ক্যাচালটা সামলিয়েই তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরানের মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে।
ওকে। বাই। কথা শেষ করে রিয়াস তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মনে তার অনেক কি খুশি, সানাকে বিয়ে করবে। রিয়াসের মনের ভেতর ডাকুম ডুকুম নাচে রে বিয়েরও আনন্দে। আহা কি খুশি আকাশে বাতাসে, রঙ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেয়াল ঘষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখ মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাছে বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সুফি রিদি দাঁড়িয়ে, সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সে রিদি সুফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটার দিকে ইঙ্গিত শব্দ করে উঠে। তারপরও সাফা রিদির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিক বিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান, সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকেও ও শেষ পর্যন্ত ও এইটুকু শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অস্ত্রলেখার মধ্যে শান্ত, সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয় না। এখন সেই ভদ্র, সানচ এবং সুশীল মেয়ে গভীর রাতে নাগরে হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যিই প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি অমনটা মনে হচ্ছে না। কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেননি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, চাল চলন মার্জিত ছিল। বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা ওরকম করতেই পারে না। না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখের মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতেই উধাও হবে। কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছেন না। সবটা যেন গর্বর মনে হচ্ছে। তারপরেও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বুঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বুঝটা নিচ্ছনই না। ওনার একই কথা, সানা কোনো নাগরের সাথে চলে গেছে। না হলে এঙ্গেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝেই মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে দেখে সানার বরপক্ষদের লোক। মিসেস রিমা বেগম সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধাভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন। বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে। মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সাথে কথা বলা শেষ হলেই লিয়াকত আলীকে বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা হবে কি? এর থেকে ভালো হতো সবটা বলে দিলেই। এর মধ্যে রিয়াস বাড়িতে পৌঁছে গেছে। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে রিমা বেগমের কথা শুনে রিয়াস বলল, একদম ঠিক বলেছ মা, বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মাকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যের মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম না রটানোর আগেই ওকে ওই বরপক্ষদের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়। এখন কি বলবে বুঝতে পারছে না। খাপসারা হয়ে বলে, কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন? ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে? আজাইরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে কি বলিস তুই? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গায়ও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে। ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি? যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। ওদের কথার মাঝেই লিয়াকত আলী বলেন, রিমা আপা একদম ঠিক বলেছেন।
রিয়াজ, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফের খুঁজে পাই, আর খুঁজে পেলেও ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। সাহেলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বুঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাওয়ার চেষ্টা করো। ওই দুইটা ছেলে মেয়ের কথা ভাবো, ওদের কথা ভাবো। সাহেলা ভারাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারোর কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সেই কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। তারপর কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াজ ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল। এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যের আগে। রিয়াজ চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরোতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। রুমে ছোট্ট ছোট্ট দুটি জানালা, যেগুলোর গ্লাস দেয়ালের সাথে অ্যাটাচড। বেলকনিটাও নেই। অগাত্তা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের উপর আবার লেপ্টে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল, ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূর্ব আকাশে। মনের অবক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালো। আকাশ শুনলো, সেও শুনলো, তবে চুপি চুপি। কিন্তু লাভ আর হলো না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো তুলি আপা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছেন। সানা, তুমি ভেতর থেকে দরজা লক করোনি? সানা তুলির এ কথাটার জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওড়নাটা তুলে তা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে উঠে, আপু, আমাকে এই বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। নিঃসংকোচ আবেদন সানা। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। মুখের কথাও একটুখানি সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুধীর এবং নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আজ যার সাথে এনগেজ হতে তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে থাকবে? আজ যার সাথে এনগেজ হতে তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে বা খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। রিয়াজকে ছোট্ট থাকতে দেখে এসেছো, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসা আসে, তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। কি বলবে সে তুলিকে? কোনো উত্তর দিল না তার উক্ত হার। তুলি আবারও বলে, রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাবার চেষ্টা করো। আবার রিয়াজকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা। তুমি দোটানা রোগে ভুগতেছো। সানা মনে মনে অবাক হয়ে যায়। মনে মনে ভাবলো। সানার ভাবনার মাঝেই তুলি আবার বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, যেটা তুমি রিয়াজকেও বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি রিয়াসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াসের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াসকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিউর। আমি বলবো না তখন রিয়াসের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স তখন নবপল্লবী কিশোরী মনে ভালোবাসাটাকে আটস্থ করেছো। আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছো, ফ্যামিলির কথা ভেবে ভালোবেসেও ভালোবাসাটা চাপা রেখেছো। ঠিক বলেছি সানা? সানা কি জবাব দিবে তার নিজেই বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরোই জ্যোতিষী। তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে? তার অবক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড! সানা কিছু না বলে চুপ করে আছে। তুলি আবারও বলতে শুরু করলো, সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আটস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াজকে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে,
আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? 1 দিন, 2 দিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াস বলেই তুলি একটা হাঁক ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে। তার চুপচাপতার মাঝে ভাবনাতুরের চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে রিয়াসকে কল করে। কল রিসিভ হতেই প্যাক প্যাক গলায় বলে, হ্যালো রিয়াস, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দুলা সাজ সম্পূর্ণ হয়নি। দুলা সাজটা শেষ করেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধব, ওটাই তো পারতেছি না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? তুলি ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব, ওটাই তো বলার মতো হয়ে পাচ্ছি না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়। ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? কি রে তুই? তুই আয়সা তোর বউরে পড়া, রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে উঠে। তুলি সানার দিকে তাকায়, তারপর সানা বলে, আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি, আর কিছু সাজগোজ। কিন্তু কেন? তুলি আমতা আমতা করে বলল, মানে আজকে তো গোসল করনি, সেজন্য রিয়ার শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। বলেই মিষ্টি হাসলো তুলি। সানা বলল, কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সানা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শুকে। গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসছে। আসলেই ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমবে ভেবেই সানা তুলির মুখের উপর আর কিছু বলল না। বাথরুমের মতো বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে সানা খুশিতে শব্দহীন একটা লাফ মেরে উঠে। আর অমনি তুলি রিয়াসকে মেসেজ করে দেয়, দোস্ত, শাড়ি পরাতে পারবো মনে হয়। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের শ্বাসটা যখন প্রায় শেষ হয়ে আসে, তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তারপর পরেই আবার যেই তুলি লাল রঙা শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, সানা, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দই বাড়ি খায়। তা হলো, এটা রিয়াস ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে। রিয়াস ডাকে, তুলি, এই তুলি, দরজা খোলো। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌকাঠ বরাবর পা রাখতেই সানার মাথাটা টুম করে ঘুরে ওঠে। রিয়াস ভাইয়া তো বর বেশে এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। সানার এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে উঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নখটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পেছন থেকে টপাটপ সামনে আসে। তারপরে রাহুল বলে, ভাবি কেন বিয়ে করবে না? কারণ বলুন। উনি সবার সামনে আমার সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় মা বাবা ফুপি ফুপার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? সানার কথা শুনে রিয়াস বলল, এখন দাঁড়াবি আমার বউ হিসেবে? বলে রিয়াস সানাকে এক সপাটে কোলে তুলে নেয় আর বলে, কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। সবাই আসো আমার সাথে। বলেই সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক শোট। আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। তারপরে তারা কাজী অফিসে চলে গেল। রিয়াসের ধমকা ধমকির করা তোলে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সই করেই একপাশে সিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াস তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুমই করে ফেলুন। আপনার সংসার করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি মা বাবা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টেক অ্যাগেইন, নাও লেটস গো ইয়োর হাবি হোম।
নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমে কাজে অফিসে পা রাখতেই হাসির ঝুলি খুলেছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনো হেসে যাচ্ছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাবো। তুই কি একা সাজাবি নাকি? সাথে আমিও সাজাবো। আচ্ছা সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এ যেমন বান্দর, এর ফ্রেন্ডগুলো এক একটা বদের হাড্ডি। কাদের কারখানায় এসে পড়লাম, ইয়া আল্লাহ রক্ষা করো তুমি। সানার মন কথার মাঝে রিয়াস সানাকে বলে উঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়বো না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই। কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে কাজের দিকে এক ফোর তাকিয়ে কথাটা বলল রিয়াস। কাজী সাহেব এই কথার পিঠে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে যায়। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করা বউ আবার অন্য কারো কাছে বিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারলো না, দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তোর আগে পিত্তি জ্বালা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা, ম্যানার্স বোধ নেই একটুও। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাকবো, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না। তুমি সারা জনম এই রিয়াসের গলায় ঝুলে থেকো। চলো এবার বাড়ি যেতে হবে। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাসর বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে না নড়ছে না টরছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকের সুরে বলে উঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। এবার কি করবে ভেবে দেখো। সানা কোল শব্দটা শুনে কুকড়ে ওঠে। তখন কোলে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়া অবস্থা হবে। আর কোলে না উঠতে চাইলেও এই নির্লজ্জ রিয়াসটা তো তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে কি করবে ভাবতে ভাবতে সানার পিট পিট চোখ জোড়া মনের অজান্তে রিয়াসের চোখের উপর পড়তেই রিয়াস চোখ রাঙ্গানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি, তারপর বাধ্য ভদ্র মেয়ের মতো সানা রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভেতর ঢোকে। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে আওয়াজ হম্ব গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শৌকত হোসেনের সঙ্গে কথা বলতেছিলেন। নিচে কারো হইচই শব্দ কানা আসতেই নিচে নেমে আস্তে আস্তে তার স্বামীকে বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পরে কথা বলতেছি। বলেই ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবেদ রাহুলের চোখ মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? তুলি এগিয়ে এসে রিমা বেগমকে বলল, ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা খুশি মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশি সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষা জানা নেই আমাদের। না আবেদ এবং রাহুল। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াস নতুন বউ নিয়ে এসেছে। বউটা কি সুইট, উফ। রিমা বেগম তুলির কথা শুনে চমকে উঠলেন। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বললেন, মানে কোন রিয়াসের কথা বলতেছ? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছে আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট, মজা করতেছ আমার সাথে? মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে গলা উঁচিয়ে রিয়াসকে ডাকে। রিয়াস, ভাবিকে নিয়ে ভেতরে আয় তো। বলার সাথে সাথে রিয়াস এবং সানা ভেতরে ঢোকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখতেছেন এখন। রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুত পদে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড ঝাঁস এবং উঁচু গলায় বলে উঠেন, রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনে ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদব কথাবার্তা বলতেছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বেঁচে আছে। এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস
তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেট করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করছে, অনেক চিৎকার। করো চিৎকার যত ইচ্ছে হয়, অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা। কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারো সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সেই রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্যে। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। এটা আমি কখনোই হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত মা বাবা আপনারা। মেয়েকে এসব শেখানোর শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানো এটাই শেষ প্রতিদান দিলেন? এটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এ কথার পিঠে কি জবাব দিবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াজকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত কুটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট্ট লোক মনে হচ্ছে। খুব। মেয়েকে দেয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার ব্যাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পারতেন তাহলে কষ্টটা কমতো। রিয়াজ বলে, ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি। সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে উনি তা নিজেই জানেন না। হাত পা সরাসরি হয়ে আসে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব এবং খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালেন না। সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচের রুমের দিকে চলে যান। ঠাস করে রুমের দরজা বন্ধ করে ফেলেন। সাহেলা বেগম এগিয়ে আসলেন মেয়ের দিকে, তারপর বললেন, সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিশাদকে বিয়ে করলি? দুনিয়াতে আর কি ছেলের অভাব ছিল? বলেই কান্নায় ভেঙে পড়েন সাহেলা। সাহেলার কান্না দেখে লিয়াকত আলী বললেন, একে ছোট্টবেলায় বিষ খাইয়ে মেরে ফেলার দরকার ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। শ্যাম অন আওয়ার সেলফ। আমরা এতদিন বেয়াদব একটা মেয়ে বড় করেছি। সানা চোখ মুখ কুঁচকে, চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সানার এত কষ্ট, রিয়াসের খুব কষ্ট হচ্ছে। বুকটা দাউ দাউ করছে। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা। সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যে অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না। ও এখন রিয়াস হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নিব বলো? মানুষ এখন কি বলবে আমাদের? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন। এত ভাববেন না প্লিজ। মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতোয়ার কোণা দিয়ে চোখের কোণার পানিটুকু মুছে নেন। তারপর চশমাটা আবার চোখে এঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা চলে আসো। বলেই রুমের দিকে এগোন। সাহেলা বেগমের না যেতে ইচ্ছে হলেও পরিস্থিতি শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে। যেতে গিয়েও মেয়ের দিকে এক ফুট তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখলো সে। এর আগে কুলুর বলদের ঘাড়ের মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। খুব বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার দুই পা জড়িয়ে বলতে ইচ্ছে করছে, কিন্তু তার হলো না। সাহেলা বেগম রুমে ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুলি এগিয়ে আসে, সানার কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথম এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে, অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলেই তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আস্ত পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানার একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখ মুখে তার ভীষণতা রাখা।
রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বুঝতে পারছে না, কেউ তো আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলবে পরের দিনগুলোতে? ভাবতেই মুহূর্তে সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারো হাতের স্পর্শে চোখের নিচটা শুষ্কে উঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়াস সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। সানা এবার অস্পষ্ট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে উঠে, আপনি আমাকে একদম ছুবেন না। এই আপনার জন্য আজ আমার এই এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। রিয়াস ধাতস্থতা বজায় রেখে সানার দিকে আবার এগিয়ে আসলো। তারপরে সানাকে বলল, কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আমার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নিব, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। না কোনো বিশ্বাস আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নাই, সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াস ছোট্ট ছোট্ট চোখ করে সানার দিকে তাকিয়ে স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে, তারপর আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল। ভেবেই রিয়াস গলার স্বর খাদে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানা প্রতি উত্তর করলো না। রিয়াস আবার ডাকলো, এই সানা শুনছো? এবার সানা মাথা সোজা করে প্রচন্ড রাগ গলায় বলে, প্রবলেম কি আপনার? একে তো জীবন তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমাতেও দিবেন না। এত রাগ করছো কেন সানা? আজ তো আমাদের বাসর রাত। রিয়াসের কথা শুনে সানার আরো বেশি রেগে গেল। তাতে দাঁত চেপে বলল, তা আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করেই এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে উঠে, বাসর রাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি বাসর? তুই কি ছোট বাচ্চা নাকি কিছু বুঝিস না? সানার চোখ মুখে আকাশময় বিস্ময় শুয়ে যায়। এ ছেলে কি বলছে তাকে? আছে কোনো লজ্জা শরম? এবার প্রকাশিত কণ্ঠে, নির্লজ্জ ঠোটকাটা লোক একটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না? তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরে প্রথমে লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার। যদি নিচে যাই তাহলে কি করবে? এ কথাটা বলেই রিয়াস সানার দিক স্লোত গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে থমথমা গলায় বলে উঠে, এই কাছে আসবেন না, কিন্তু কাছে আসবেন না, না হলে চিৎকার দিব। রিয়াস খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে যেতে যেতে বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলেই রিয়াস চোখ বন্ধ করে নেয়। সানা অবাক। রিয়াস যে অমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন কারণ জানে না, হয়তো মনের অবচেতনে রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সেও চেয়েছিল রিয়াস তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ল। সমাত্রই রিয়াস উঠে পড়ল আর তার তৃষ্ণার্ত মনের মুখটা সানার কানের কাছে গুজে ফিসফিস গলায় বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। তোমার পাশে এভাবেই থাকবো। বলে রিয়াস সানার পেটের উপর আলতো হাত রাখলো। মুহূর্তে সানার ভেতরটায় বিদ্যুতের মতো থক করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলে কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেলে দুইজন মানব মানবে শারীরিক সম্পর্কে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের। ঘুমা ঘুমা চোখে মোবাইল নিতে পেছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে সানা তার ডান হাতের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার ডাগর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে।
পেছনের কিছু চুল মুখের উপর এলো পাথারি পড়ে আছে, গোলাপি ঠোঁট দুটো লাভ লাভ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুবই অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াজ টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যেয়ে আবার বেজে ওঠে। এবার রিয়াজ কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে হাতের ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে রিয়াজ কিছুটা ভরকে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই কল করেছে বাবা, না হলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। রিয়াজ খুব সন্তর্পণে সানার মাথাটা বালিশের উপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে ব্যালকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় দেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, কংগ্রেচুলেশন মাই সান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড ওয়ার্ক। আমি এতদিন এইটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতেই রিয়াজ কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নিবে, তাও সানার সাথে। ভাবনার মাঝেই আবারও তার বাবা বলে, রিয়াজ, সানাকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু, তেমনি তার সুশ্রীয় ব্যবহার আর রূপে গুণেও তো মাশাল্লাহ। তোর ওই মাম্মিটার মতো বদ না, সারাক্ষণ কানের কাছে ঘেউ ঘেউ করে অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি, এসেই বাসার সব কেলেঙ্কারি উৎপাটন করব। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে। এত ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না, বউকেও শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর। আমি আসি, সব ঠিক করে দিব। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, রাখছি তাহলে। ওকে বাই। বাবার কলটা রেখেই রিয়াজ সেই কি খুশি। উফ, খুশিতে একেবারে নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজেই উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে যেয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের উপর রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াজ বাথরুম থেকে বেরোতে ততক্ষণে সানার ঘুম ভেঙে যায়। সানার চোখ জোড়া মিলতেই প্রথম চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল পেঁচানো আধ ভেজা গায়ে রিয়াসের লোমগুলো লম্বা লম্বা ভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। গায়ের রং ফর্সা হয় তা আরো দরুণ সৌন্দর্যে বৃদ্ধি করেছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভেতরটা হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুঠামদের টকটকে সাদা ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো? সে তো রিয়াসের কোনো দিক দিয়েই যোগ্য না। সানার ভাবনার মাঝে রিয়াস পেছনে ফিরে বলে, কখন জেগেছো সানা? ঘুম কেমন হলো? সানা থতমত খাওয়ার মতো একটু ভান করে ফেলে, থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এই কথাই নৈশব্দ মেনে নিয়ে বিছানা থেকে নিচে নামতে যাবে, অমনি সে মুচড়ে উঠে। রিয়াস ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? সানা কি উত্তর দিবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগা ভাবে লেগে আছে, উঠতে নিলেই থপথপ করে তা নিচে পড়ে যাবে। আর রিয়াজ তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। আর রিয়াজ তো তা জানে না। মুহূর্তে সানার মুখটা কেমন অসহায় অসহায় হয়ে ওঠে। সে এদিক ওদিক তাকাতে থাকে, কি করবে কিভাবে এখান থেকে বাথরুমে যাবে। রিয়াজ যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রাম ছাগলটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে। ভাবনার মাঝেই রিয়াজ আবারও বলে, আজ সারাক্ষণ এখানে বসে কাটিয়ে দিবে নাকি? না মানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম বলো আমায়? উফ, আমিও না একটা গর্ধপ, কেমন খাপ ছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এর কি উত্তর করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু